রাফসানের ওই উন্মত্ত কথাগুলো শুনে সারা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। রাফসান এক ঝটকায় শরীর থেকে শার্টটা খুলে দূরে ছুঁড়ে মারল। ল্যাম্পপোস্টের আবছা আলো জানলা দিয়ে এসে ওর ফর্সা জিম করা সুগঠিত শরীরে আছড়ে পড়ছে, যা এই মুহূর্তে এক রুদ্রমূর্তির মতো উন্মুক্ত হয়ে উঠল। কয়েক মুহূর্তের ব্যবধানে রাফসান সারার উপর বাঘের মতো ছুটে এলো। সারা তখনও পলকহীন, গভীর চোখে তাকিয়ে আছে রাফসানের চোখের মনির দিকে। সেখানে রাগ আর তৃষ্ণা মিলেমিশে একাকার হয়ে আছে। সারার সেই কাজল কালো চোখের মায়াভরা চাহনি দেখে রাফসানের ঠোঁটের কোণে এক চিলতে আলতো হাসি ফুটে উঠল। সে নিজের তর্জনী আঙুল দিয়ে সারার কপাল থেকে শুরু করে নাকের ডগা পর্যন্ত খুব ধীর গতিতে ঘষতে ঘষতে অত্যন্ত গাঢ় আর নেশাতুর স্বরে বলল, কি দেখছিস অমন করে? আমাকে কি এখন খুব বেশি কিউট লাগছে? রাফসানের সরাসরি এই প্রশ্নে সারা মুহূর্তেই লজ্জায় অন্যদিকে চোখ ফেরালো। কিন্তু রাফসানের শরীরের সেই দহন আর তপ্ত নিঃশ্বাস সারার সারা মুখে আছড়ে পড়ছে। সারার হৃৎপিণ্ড যেন থমকে গেছে, রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ঠিক তখনই রাফসান সারার চিবুকটা শক্ত করে ধরে মুখটা সোজা নিজের দিকে ঘুরিয়ে আনলো। ওর কণ্ঠস্বর এবার বড্ড বেশি ভারী আর গম্ভীর হয়ে উঠল। সারা, একবার যদি আমি ছোঁয়া শুরু করি তবে তুই সামলাতে পারবি তো? ভালো করে বুঝে নে, আমি এখন বড্ড তৃষ্ণার্ত। একবার শুরু করলে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমি কিন্তু তোর কল্পনার চেয়েও বেশি বেপরোয়া হয়ে যাব। রাফসানের তপ্ত নিঃশ্বাস আর ওই গম্ভীর কণ্ঠস্বর সারার কানের কাছে এসে এক অদ্ভুত শিহরণ তৈরি করছে। সারা কিছু বলতে পারছে না। এই মুহূর্তে তার প্রতিটি কোষ কেবল রাফসানের স্পর্শ চাইছে। সেই বকাটেদের পৈশাচিক ছোঁয়া সে আর এক মুহূর্তও সহ্য করতে পারছে না। নিজের শরীরের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে। রাফসান যখন সারাকে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে দেখল, তখন তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের উত্তেজনা সংবরণ করার চেষ্টা করলো। সারার কপালে গভীর এক ভালোবাসার পরশ এঁকে দিয়ে রাফসান যখন সরে আসতে চাইল, ঠিক তখনই সারার ভেতরটা এক অজানা হাহাকারে কেঁপে উঠল। নিজের অজান্তেই সারা হাত বাড়িয়ে রাফসানের দুই গাল শক্ত করে ধরে ফেলল। রাফসান কিছু বুঝে ওঠার আগেই এক মুহূর্তের ব্যবধানে সারা পাগলের মতো রাফসানের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। রাফসান এই আকস্মিকতায় কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো জমে গেল। তার চোখের মনে স্থির হয়ে এলো। সে চেয়েছিল সারাকে শান্ত করতে, কিন্তু সারার এই উন্মাতাল সমর্পণ তার শরীরের ভেতরের সেই দহনকে বহুগুণ বাড়িয়ে দিল। রাফসান অনুভব করলো সারার ঠোঁট কাঁপছে। সেই কাঁপুনিতে ভয়ের চেয়েও বেশি মিশে আছে নিজেকে সঁপে দেওয়ার এক চরম আকুতি। রাফসান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার পেশিবহুল হাত দিয়ে সারার কোমর পেঁচিয়ে ধরে নিজেকে সারার আরও গভীরে ডুবিয়ে দিল। রাফসান আর কোনো বাধা মানল না। দীর্ঘদিনের জমানো তৃষ্ণা আর আজকের ঘটনার সবটুকু জেদ মিলে সে যেন এক উন্মত্ত দহন হয়ে উঠল। সারাকে নিজের শরীরের সাথে নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে সে এমন পাগল আর এলোমেলোভাবে আদর করতে শুরু করলো যে সারা সত্যি তা সামলাতে হিমশিম খাচ্ছে। রাফসানের প্রতিটি স্পর্শ আজ বড্ড বেশি তপ্ত, বড্ড বেশি বেপরোয়া। সময়ের দ্রুত গতিতে যত তারা একে অপরের মাঝে পুরোপুরি বিলীন হয়ে গেল, সেই পরম ঘনিষ্ঠ মুহূর্তে সারার দু চোখ বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু ব্যথার নয়, বরং এক দীর্ঘ প্রতীক্ষার আর অপবিত্রতার ভার থেকে মুক্তি পাওয়ার এক অদ্ভুত স্বস্তির। কিন্তু রাফসান সেই অশ্রু দেখতে পেল না। সে তখন হিতাহিত জ্ঞানশূন্য, পুরোপুরি নিয়ন্ত্রণহীন। সে কেবল সারাকে তার নিখাদ আদরে আর সোহাগে ভরিয়ে দিল, যেন তার প্রতিটি ছোঁয়ায় সারার অস্তিত্বে কেবল তারই নাম লেখা হয়ে যায়। সারার কান্নার শব্দ রাফসানের গভীর নিঃশ্বাসের আড়ালে ঢাকা পড়ে গেল। নিস্তব্ধ ঘরটাতে তখন কেবল দুজন মানুষের এক হয়ে যাওয়ার নীরব সাক্ষী হয়ে রইল রাতের অন্ধকার। রাফসান আজ বুঝিয়ে দিল সারার ওপর অধিকার কেবল তারই, আর সেই অধিকারের কাছে পৃথিবীর সব অপবিত্রতা অতি তুচ্ছ। রাত তখন ৩টা। সারা রাফসানের প্রশস্ত বুকের উপর গুটিসুটি মেরে গভীর ঘুমে আচ্ছন্ন। রাফসান এক হাত দিয়ে সারাকে পরম মমতায় জড়িয়ে ধরে আছে, আর অন্য হাত দিয়ে আলতো করে ওর রেশমি চুলে বিলি কেটে দিচ্ছে। অতিরিক্ত কান্নার কারণে সারার মায়াবী চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। ঘুমের ঘরেও মেয়েটা মাঝে মাঝে কেঁপে উঠছে, আর ওর ঠোঁট থেকে স্পষ্ট এক করুণ গোঙানির শব্দ বের হয়ে আসছে। যন্ত্রণার নয়, বরং এক অজানা অবসাদের। রাফসানের চোখে কোনো ঘুম নেই। দীর্ঘদিনের যে তৃষ্ণা আজ বাসর রাতে সে মিটিয়েছে, মনে হচ্ছে তা যেন এক বিন্দুও কমেনি। ওর আবারও তীব্র ইচ্ছা করছে সারার ওই মায়াবী অস্তিত্বের গভীরে ডুব দিতে। কিন্তু সে জানে মেয়েটা এমনিতেই তার বেপরোয়া ভালোবাসা সামলাতে গিয়ে প্রায় আধমরা হয়ে গেছে। ওর ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে রাফসানের বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার আর মায়া জেগে উঠল। রাফসান ফিসফিস করে সারার কপালে ঠোঁট ছুঁয়ে মনে মনে বলল,
বড্ড বেশি জ্বালিয়েছি তোকে না রে সোনা, কিন্তু কি করব বল, তোকে হারানোর ভয়ে আর এই জানোয়ারদের ছোঁয়ায় তুই কলঙ্কিত হচ্ছিস ভেবে আমি তো সত্যিই উন্মাদ হয়ে গিয়েছিলাম। সারা ঘুমের ঘরে আরও একটু রাফসানের বুকের মধ্যে সেদিয়ে গেল। রাফসান এক গভীর প্রশান্তির নিঃশ্বাস ফেলে ওর গায়ের উপর চাদরটা টেনে দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ভোরের এক চিলতে আবছা রোদ জানালার পর্দা ভেদ করে সারার মুখে এসে পড়ল। সেই আলোয় সারার কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে খুব ধীরে ধীরে চোখ মেলল। চোখের পাতার দুটো এখনও কালকের কান্নার কারণে ভারী হয়ে আছে। সারা অনুভব করলো তার পুরো শরীরটা কেমন যেন পাথর হয়ে আছে, আর কোমরের নিচের দিকটা ব্যথা একদম অবশ। কাল রাতের সেই কালবৈশাখী ঝড়ের মতো স্মৃতিগুলো যখন মস্তিষ্কে ভিড় করে এলো, সারা ভয়ে আর বিস্ময়ে এক মুহূর্তের জন্য আঁতকে উঠল। পরক্ষণেই রাফসানের সেই উন্মুক্ত ছোঁয়া, ওর গায়ের তপ্ত ঘ্রাণ আর বেপরোয়া ভালোবাসার কথা মনে পড়তেই সারা লজ্জা একদম কুঁকড়ে গেল। ওর মনে হলো কাল রাতে রাফসান যেন একটা পাগলাটে দহন হয়ে ওকে ছাই করে দিয়েছে। সারা কাঁপা কাঁপা চোখে আর চোখে পাশের জায়গাটা দেখলো, রাফসান নেই, বিছানাটা শূন্য। হঠাৎ নিজের অবস্থার দিকে খেয়াল যেতেই সারার হৃৎপিণ্ড যেন একটা বিট মিস করলো। সে চমকে উঠল। ওর পরনে সুতোর একটা অংশ অবশিষ্ট নেই। কাল রাতের সেই প্রলয়ঙ্কারী ঘনিষ্ঠতায় সব কিছু যেন কোথায় হারিয়ে গেছে। সারা তীব্র লজ্জায় আর সংকোচে দ্রুত গায়ের ভারী কম্বলটা টেনে বুকের কাছে শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই ওর নজরে পড়ল বিছানার পাশেই রাফসানের সেই ধবধবে সাদা শার্টটা পরে আছে। ওটার হাতাগুলো গুটিয়ে আছে, যেন এখনও রাফসানের অস্তিত্বের জানান দিচ্ছে। সারা আর এক সেকেন্ড দেরি না করে বিছানা থেকে আধশোয়া হয়ে শার্টটা টেনে নিল। থরথর করে কাঁপা হাতে বড় বড় বোতামগুলো লাগাতে লাগাতে ও অনুভব করলো শার্টের প্রতিটি ভাঁজে রাফসানের সেই কড়া পারফিউম আর গায়ের পৌরুষালী ঘ্রাণ মিশে আছে। শার্টটা সারা শরীরের তুলনায় অনেক বড়, হাত দুটো ঝুলে আছে আর লম্বাটা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত। সারা কোনো মতে বিছানা থেকে নামার চেষ্টা করতেই কোমরের সেই তীব্র ব্যথায় ওর মুখ দিয়ে একটা দীর্ঘ উফ শব্দ বেরিয়ে এলো। ও টাল সামলাতে না পেরে খাটের পায়াটা ধরে দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। সারা সচকিত হয়ে তাকিয়ে দেখলো রাফসান এক হাতে চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে। ওর কোমরে কেবল একটা সাদা তোয়ালে পেঁচানো। সুঠাম চওড়া বুক আর পেশিবহুল শরীরটা তখনও ভেজা। চুল থেকে টপ টপ করে পানি চুইয়ে পড়ছে ওর চওড়া কাঁধ আর বুকের ওপর। ল্যাম্পপোস্টের আবছা আলোর জায়গায় এখন ভোরের স্বচ্ছ আলোয় রাফসানকে এক জীবন্ত গ্রিক দেবতার মতো সুন্দর আর ভয়ঙ্কর লাগছে। রাফসানকে ওই অবস্থায় দেখে সারা মুহূর্তের মধ্যে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। নিজের গায়ে রাফসানের বড় সাদা শার্টটা জড়িয়ে সে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে রইল। রাফসান তোয়ালে দিয়ে ঘাড় মুছতে মুছতে চোখ তুলে তাকাতেই দেখলো সারা জেগে গেছে। ওর চোখে চোখ পড়তেই রাফসানের ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় মুচকি হাসিটা আবার ফুটে উঠল। রাফসান এক পা করে সারার দিকে এগিয়ে আসতে লাগলো। ওর ভেজা শরীরের পুরুষালী ঘ্রাণ আর ভোরের স্নিগ্ধতা মিলে পুরো ঘর জুড়ে এক মোহময় পরিবেশ তৈরি হলো। রাফসানের ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে ওর প্রশস্ত বুকে। সারা লজ্জায় কুঁকড়ে গিয়ে মাথা নিচু করে নিজের পায়ের আঙুল দেখতে লাগলো। ওর হৃৎপিণ্ডের ধুকপুকানি তখন এতটাই তীব্র যে মনে হচ্ছে সে আওয়াজ এখন রাফসানও স্পষ্ট শুনতে পাচ্ছে। রাফসান কোনো কথা না বলে সোজা এগিয়ে এসে সারাকে পাজাকলা করে তুলে নিল। এই আকস্মিকতায় সারা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আমায় কোলে নিয়েছেন কেন, নামান প্লিজ। রাফসান সারার চোখের দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। ওর কণ্ঠস্বরে এক অদ্ভুত প্রশান্তি আর অধিকার মিশিয়ে বলল, শাওয়ার নিবি না, নাকি এভাবেই আমার ছোঁয়া নিয়ে সারাদিন ঘুরে বেড়াবি? যদিও তোর শরীরে আমার ঘ্রাণ লেগে থাকাটা আমার বড্ড প্রিয়, কিন্তু এভাবে থাকাটা তো ঠিক নয়, পবিত্র হতে হবে তো নাকি? তাই একদম চুপচাপ থাক, আমি তোকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, গোসলটা সেরে ফেল। রাফসানের এই সরাসরি কথায় সারা লজ্জায় ওর বুকের মধ্যে মুখ লুকালো। ও মৃদু স্বরে আপত্তি জানিয়ে বলল, কিন্তু আমি তো কাপড় আনিনি, গোসল করে কী পরবো? রাফসান একটু থমকে দাঁড়ালো। কয়েক সেকেন্ড কী যেন ভেবে নিয়ে ও বেশ দায়িত্বশীল আর নরম স্বরে বলল, তুই শাওয়ার নিতে থাক, আমি ড্রয়িং রুম থেকে তোর ফ্ল্যাটের চাবিটা নিয়ে যাচ্ছি। তুই বের হওয়ার আগেই আমি তোর কাপড় নিয়ে আসছি, কোনো চিন্তা করিস না। সকালের ব্রেকফাস্ট রাফসান অর্ডার করেছিল, তাই সারা আর রাফসান দুজনে একসাথে ব্রেকফাস্ট সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ভার্সিটিতে এসে রাফসান তার কেবিনে চলে গেল আর সারা ধীর পায়ে নিজের ক্লাসে আসলো। ক্লাসে ঢোকা মাত্রই তানিয়া সারাকে দেখে ভ্রুকুচকে এগিয়ে গেল। সারার দিকে ভালো করে তাকিয়ে সে বেশ অবাক হয়েই বলল, কি হয়েছে রে সারা, তোর চোখ মুখ এমন ফোলা কেন? আর ঠোঁটে কি হয়েছে? মনে হচ্ছে কেউ যেন একদম চষে খেয়েছে। তানিয়ার এমন সরাসরি আর রসালো কথায় সারা মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। ওর মনে হলো শরীরের সব রক্ত বুঝি মুখে এসে জমা হয়েছে। তবুও কোনো মতে নিজেকে সামলে নিয়ে তোতলাতে তোতলাতে বলল, আসলে আমি আমি ঠোঁট দাঁত দিয়ে কামড় দিয়েছি, তা এমন হয়েছে।
আর কাল রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল রে, তাই চোখ দুটো এমন ফোলা ফোলা লাগছে। তানিয়ার সন্দেহ তবুও গেল না। সে সারার আরও কাছে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কী রে, সত্যি বলছিস নাকি অন্য কিছু? মানে রাফসান স্যার। কথাটা শেষ করার আগেই হঠাৎ করিডোর দিয়ে একদল ছাত্রছাত্রীকে পাগলের মতো দৌড়ে যেতে দেখলো তারা। সবার চোখে মুখে আতঙ্ক আর উত্তেজনা। সারা আর তানিয়া একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। ভার্সিটির শান্ত পরিবেশ কী এমন হলো যে সবাই এভাবে হুড়স্থুল করে দৌড়ে যাচ্ছে? তানিয়া আর এক মুহূর্ত দেরি না করে সারার হাত শক্ত করে ধরে বলল, চল তো দেখে আসি কী হয়েছে। সারা আর তানিয়া হন্তদন্ত হয়ে প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে এসে দেখল সেখানে প্রচুর ছাত্রছাত্রীর ভিড়। সবাই উত্তেজিতভাবে একে অপরের সাথে কথা বলছে। তানিয়া আর সারা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে হঠাৎ এখানে এত মানুষের জমায়েত কেন। কৌতূহল আর এক অজানা আশঙ্কায় তাদের বুক কাঁপছে। তারা দুজনেই অনেক কষ্টে ভিড় ঠেলে কনুয়ের গুঁতো খেয়ে কোনো মতে ভেতরে ঢুকলো। কিন্তু কেবিনের ভেতর ঢোকার পর যা দেখলো তার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না। দৃশ্যটা দেখা মাত্রই সারার পায়ের তলার মাটি যেন সরে গেল। মুহূর্তেই তার পুরো পৃথিবীটা বনবন করে ঘুরে উঠল। চোখের সামনে যা দেখছে তা যেন বিশ্বাসই করতে পারছে না সে।